এই সার্কের নিজস্ব যে বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা, বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে গিয়ে তারা প্রত্যেকের সাথে দেখা করতেন, ঠিক আছে সমস্যা আছে, তার কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা, সমাধান না হোক অন্তত ফ্লেয়ার আপ না করে, সেক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে, আপনি চিন্তা করুন 8টা দেশ কিন্তু 56টা মিটিং কিন্তু হয়ে যেত। তো এইটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি যে 10 বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই, যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। সব কিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে, আমাদের আগের যারা বলেছেন আমার আগে, তারাও এটা বলেছেন যে সব কিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়। এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখন হয়েছি তো, এখন সামনে তাহলে কি হবে? একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না, এবং সত্যিকার অর্থে কোনো সামিট না, শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না, পররাষ্ট্র সচিব পর্যায়ের যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভাও কিন্তু হচ্ছে না। কাজেই শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয় কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব। অর্থাৎ দেখুন, এর মধ্যে দুজন সার্ক সেক্রেটারি জেনারেল কাজ, দুজন বা তিনজন কাজ শুরু করেছেন, শেষ করেছেন, তারা একটি সামিটও কিন্তু করতে পারেননি, একটি মিনিস্ট্রিয়াল মিটিংও করতে পারেনি। এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক, এবং সব দেশের জন্যই এটা একটা খারাপ বিষয়। মুচকুন্দ দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন। মুচকুন্দ দুবে ভারতের হাইকমিশনার ছিলেন, পরে পররাষ্ট্র সচিব ছিলেন, এবং মুচকুন্দ দুবে কিন্তু আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যেই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন। আমি বলবো যে বাংলাদেশের বিষয়েও, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন, তখন সাংবাদিকরা, আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ছিলেন কিনা জানি না, প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত? উনি একটা খুব চমৎকার রিপ্লাই দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে তাকে কবর দেবেন না। মনে হচ্ছে মৃত, কিন্তু কবর দেবেন না, কারণ এটা আবার জেগে উঠতে পারে। তো আমাদেরকে আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা হয়তো আশা করবো না, কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম, এরপরে অগ্রগতি তত বেশি হয়নি, এটা আমরা জানি। আমি এখানে একটাই কথা শুধু উল্লেখ করবো যে আবার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন, অবশ্যই সেগুলি প্রণিধানযোগ্য, কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইব পেয়েছি কিন্তু আব্দুল আল মিন্টু সাহেবের বক্তব্যে। উনি ওই কন্ট্রোভার্সিতে যান না, উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে চাই। আমরা চাই যে আমাদের সবারই, বিশেষ করে এটা সবচেয়ে দরিদ্র অঞ্চল পৃথিবীর, অন্যতম দরিদ্র, সবচেয়ে বলবো না, আমি আফ্রিকাতে ছিলাম, দারিদ্র কি আমি সেটা সেখানে আমি সেটা দেখে এসেছি। আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে, প্রচণ্ড চরম দারিদ্র আছে সেখানে এখনো। কিন্তু কতগুলো জিনিস খেয়াল করুন, আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয়, তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায়, কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক, যত কিছু থাকুক, 50টি দেশ একসাথে ভোট দেয়। আমরা কিন্তু করি না সেটা, এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। 50টি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয়, তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায়, যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে। খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা, প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে। এটা তাদের জন্য অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমরা পাচ্ছি না। এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে, সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবৎ যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনেটলি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশের, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে, দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অফিস কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি।